সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত, জানালো প্রেস উইং। হাসিনা আমলের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বললেন রুহুল কবির রিজভী। এবং সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্দরে আটকা 15 লাখ টন পণ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। আজ তথ্য সংগ্রহের জন্য সেখানে গেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শীঘ্রই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য নতুন আবেদন ফি। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। দর্শক, সচিবালয়ের মূল গেটে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, সচিবালয়ে আগুন লাগার ব্যাপারে আপনার কাছে সর্বশেষ যে তথ্য আছে সেটা আমাদের জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে সচিবালয়ে আসলে বেশ কিছু গোয়েন্দা বাহিনী ভিতরে রয়েছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও ভিতরে রয়েছেন। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে সচিবালয়ের যে প্রধান ফটকটি আপনি দেখতে পাচ্ছেন সেটি বন্ধ রয়েছে, একটুখানি খোলা রয়েছে। এটি দিয়েও হচ্ছে গোয়েন্দা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যাওয়া আসা করছেন। আজকে শনিবার, সরকারি ছুটি, সরকারি কর্মকর্তারা সেভাবে সচিবালয়ে আসার কথা নয়, আসেনও নি। ভিতরে আমরা জানতে পেরেছি ক্রাইম সিন ইউনিট রয়েছেন, এসবি, সিআইডি সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা আসলে ক্রাইম সিন ইউনিট, এখানে যে ক্ষতিগ্রস্ত ভবনটি রয়েছেন 7 নম্বর ভবন, সেখানে 6 তলা থেকে যে 9 তলা পর্যন্ত পুড়েছে সেখানে তারা বিভিন্ন তথ্যপত্র এবং আলামত সংগ্রহ করছেন। একটু আগেও আমরা দেখতে পেরেছি যে এখানে যে ছাদটি দেখতে পাচ্ছেন 7 নম্বর ভবনের, সেই ছাদে ক্রাইম সিন ইউনিটের কয়েকজন সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যকে আমরা দেখতে পেরেছি। এছাড়া কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি হচ্ছে এখানে যে নিরাপত্তা দায়িত্বে থাকা একজন ডিএমপির ইন্সপেক্টর ফিরোজ আলম সাহেব, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে সচিবালয়ে সমস্ত ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থায়ী এবং অস্থায়ী পাস ছাড়া সমস্ত ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি তারা দেখে চলছেন। এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয় আসলে গত রাত প্রায় 11টার দিকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়। এই বিষয়ে আপনি যেটি বলেছেন যে প্রেস উইং থেকে একটি বার্তা এসেছে, সেটিতে আপনি আপডেট তথ্য দিয়ে দিয়েছেন যে সাংবাদিকদের নতুন করে হয়তো আবার অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়া লাগতে পারে, প্রয়োজন হতে পারে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আরেকটি বার্তা দেওয়া হয়েছে। সেটি বলা হয়েছে, সেই বার্তায় বলা হয়েছে, খুদে বার্তায় যেটি বলা হয়েছে যে সাংবাদিকদের এই সাময়িক অসুবিধার জন্য তারাও দুঃখ প্রকাশ করেছেন এবং তথ্য উপদেষ্টা বা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা আরেকটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটি হয়তো পজিটিভ আসতে পারে বলেও বার্তাতে জানানো হয়েছে আমাদের। তো এখানে সচিবালয় ভিতরে এখনও ক্রাইম সিন ইউনিট কাজ করছে এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সচিবালয় থেকে এই মুহূর্তে এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মফিউর রহমান। দর্শক, আমরা সচিবালয়ে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মফিউর রহমানের সাথে, জানাচ্ছিলেন সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি। সেখানে গোয়েন্দা বিভাগ এবং ক্রাইম সিন ইউনিট এবং পুলিশ উপস্থিত রয়েছে, তদন্ত কাজ চলছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ।
অর্থ পাচার এবং দুর্নীতির নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, পতিত শেখ হাসিনার মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। সচিবালয়ে অর্থ পাচারের নথিগুলো সেখানেই ছিল বলেও অভিযোগ করেন তিনি। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে দেশের ৪৫টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য। কর্তৃপক্ষ জানায়, কর্মবিরতিতে দেশের ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নওয়াপড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট, মেঘনা ঘাট। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এতে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারী নৌ শ্রমিকরা। নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোমবার মেঘনা নদীতে জাহাজের ৭ জনকে হত্যার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতিতে গেছেন শ্রমিকরা। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছিলাম। চাঁদাবাজি বন্ধ করা, ডাকাতি বন্ধ করার এই বিষয় নিয়ে আমরা 4টা দাবি দিয়েছিলাম। তা ৭২ ঘন্টার ভিতরে পারি নাই, যার কারণে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করবে। এটা সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে তত দ্রুতই এটা সমাধান সম্ভব। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গেল রাতে দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের কাছে সবুজ মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি। এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়। শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত, জানালো প্রেস উইং। হাসিনা আমলের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বললেন রুহুল কবির রিজভী। এবং সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্দরে আটকা ১৫ লাখ টন পণ্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।